পেহেলগামে হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনার পারদ তুঙ্গে। সামরিক অভিযানের পক্ষে একাত্তা বিজেপি সহ বিরোধীরা। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পাকিস্তানও। পার্লামেন্টে দিল্লি বিরোধী প্রস্তাব পাস। দিল্লি ইসলামাবাদ উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শ। কেউই চান না যে যুদ্ধে দুটো দেশ জড়িয়ে যায়, এবং যেহেতু এটার প্রভাব এই রিজিয়নের মধ্যে পড়বে, সুতরাং এইটা আমাদের দেশের উপরেও এক ধরনের প্রভাব আসবেই। ভ্যাটিকানে সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। শনিবার সকালে অংশ নেবেন শেষকৃত্যানুষ্ঠানে। দেশে পলাতক ফ্যাসিস্টদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, পাওয়া যাচ্ছে মন্তব্য রিজভির। ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার তাগিদ সার্জিসের। বিশেষ কায়দায় পোশাকের মধ্যে আনা ৪ কেজি স্বর্ণ উদ্ধার। শাহজালাল ও সিলেট বিমানবন্দরে 2 জন আটক। তার পোশাকের ভিতরে স্বর্ণ লেমিনেটিং করা, এইভাবে আমরা একটা মেসেজ পাই। আমি তো জানি না যেগুলোর ভিতরে স্বর্ণ আছে বলে। হবিগঞ্জের রাজমিরিগঞ্জে সমিতির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ওদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়াঝাটি মারামারি লাগিয়ে আছে একটা করে। এই আজকের ঘটনাটা ওইটাকে কেন্দ্র করেই ঘটনা। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। সাম্প্রতিক একাধিক ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেটাররা বৈঠক করলেন বিসিবি সভাপতির সাথে। 2 দফায় হৃদয়কে শাস্তি দেয়া হাস্যকর, বললেন তামিম। যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, 2টা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন? জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে 2 দেশের সেনাবাহিনীর তৎপরতাও বেড়েছে। সকালে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির একাধিক পয়েন্টে 2 দেশের সেনাদের মধ্যে হয় গোলাগুলি। শুক্রবার ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে দেশটির একাধিক গণমাধ্যম। তাদের দাবি, পাকিস্তানের তরফ থেকে প্রথম গুলি ছোড়া হয়েছে ভারতের সেনাদের লক্ষ্য করে, যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সৈন্যরা। পাল্টাপাল্টি ওই গোলাগুলিতে কোনো হতাহতের তথ্য দেয়নি গণমাধ্যম। এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত সশস্ত্র বাহিনী, ভারতকে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তান। শুক্রবার দেশটি পার্লামেন্টে বসে বিশেষ অধিবেশন। এ সময় পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দিল্লির নেয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে প্রস্তাব পাস হয় পার্লামেন্টে। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যে কোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানে হামলার জন্য একাত্তা ভারতের রাজনৈতিক দলগুলো। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে সমর্থন দিচ্ছে বিরোধী দলগুলো। শুক্রবার জরুরি অধিবেশন বসে পাকিস্তানের পার্লামেন্টে। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দিল্লির নেয়া বিভিন্ন পদক্ষেপের জবাব দিতেই এই অধিবেশন। এ সময় প্রস্তাব পাস হয় ভারতীয় পদক্ষেপের বিরুদ্ধে। সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলকে যুদ্ধের সাথে আখ্যা দেওয়া হয়। ভারতকে হুঁশিয়ারি জানিয়ে বলা হয়, যুদ্ধের জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। আমাদের উপর যে কোনো আগ্রাসন চালানো হলে তার যথোপযুক্ত জবাব দিতে আমরা তৈরি। সিন্ধু পানি বন্টন চুক্তিটি আন্তর্জাতিক চুক্তি। এর সাথে বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জড়িত। ভারত চাইলেই তা বাতিল করতে পারে না। এ ধরনের সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল। এর আগে পরস্পরের বিরুদ্ধে দুদেশই নেয় সমসংখ্যক কূটনৈতিক পদক্ষেপ। অতীতে শর্তভঙ্গের অভিযোগ উঠলে এবারই প্রথম সিমলা চুক্তি স্থগিত করতে যাচ্ছে ইসলামাবাদ। এই চুক্তির শর্ত অনুযায়ী মতপার্থক্য থাকলেও নিয়ন্ত্রণ রেখা বা এলওসি অতিক্রম করবে না দুদেশের সেনারা। কূটনৈতিক উত্তেজনা যখন চরমে, তখন মোদী সরকারকে পাকিস্তানে হামলার অলিখিত অনুমোদন দিচ্ছে ভারতের সব রাজনৈতিক দল। আমরা জাতির স্বার্থে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করব। প্রধানমন্ত্রী মোদীর গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত। সবাইকে বার্তা দিতে চাই, জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ। এটা রাজনৈতিক বিভাজনের সময় নয়। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই সমর্থন করব।
পরস্পরের বিরুদ্ধে দুদেশের অনমনীয় মনোভাবের কারণে এশিয়ায় নতুন যুদ্ধের সংখ্যা জোরালো হচ্ছে। অতীতেও বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রের মতো বিষয়ে প্রভাব এড়াতে এখনই সতর্ক অবস্থানে থাকতে হবে ঢাকাকে, এমন পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। তারা বলছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যে কোনো ধরনের বক্তব্য বুঝে শুনে দেওয়া উচিত। একই সাথে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি ও সাইবার যুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য এড়াতে কঠোর নজরদারির পরামর্শ তাদের। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের ভয়াবহ হামলার রেশ ধরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর এমন উত্তেজনাকর অবস্থা গোটা অঞ্চলকেই সংকটে ফেলতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা, যার বাইরে নয় বাংলাদেশও। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি হলে বাংলাদেশে অন্তত 7টি বিষয়ে প্রভাব ফেলতে পারে। এগুলো হলো আঞ্চলিক নিরাপত্তা, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ ইস্যু এবং সাইবার যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, সামরিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশকে কৌশলী হতে হবে। দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ অথবা প্রক্সি ওয়ারের দিকে যাচ্ছে, সেইটাতে আমরা যেন অযথা জড়িয়ে না যাই, এবং যখন বিবৃতি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব অভ্যন্তরীণভাবে অথবা কোনো আন্তর্জাতিক পর্যায়ে প্ল্যাটফর্মে, তখন এই কথাটা মনে রাখতে হবে যে আমরা ন্যায়ের পথে, সত্যের পথে। সামরিক বাহিনীর যে কাজ করা উচিত, দে শুড কিপ, তারা সতর্ক থাকা উচিত, প্রস্তুত থাকা উচিত। দক্ষিণ এশীয় অঞ্চলে এমনিতেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিদ্যমান। ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এই সংকটকে আরও প্রভাবিত করবে। আমাদের যে গোয়েন্দা সংস্থারা আছে, ডিজিএফআই এবং এনএসআই, হ্যাঁ, এবং কিছুটা হলে এসবি, তাদেরকে এই বিষয়টাতে একদম আপনার ব্যস্ত থাকা দরকার, একদম পুঙ্খানুপুঙ্খ নজর রাখা দরকার। এই জিনিসগুলোকে আসলে আমাদের মোকাবেলা করার একটা কার্যকর উপায় বের করতে হবে, যেভাবে হোক বের করতে হবে। লোকসংখ্যার হিসেবে নেটিজেনদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি ব্যবহৃত হয় এই অঞ্চলেই, ফলে সাইবার যুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য প্রভাবিত করতে পারে নেটিজেনদের। যে প্রোপাগান্ডা ওয়ার, এই ইনফরমেশন টেকনিক্যাল আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। সম্প্রতি যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা গুজব এমনভাবে রটিয়ে উপস্থাপন করি, দেশ বা বিদেশের সাধারণ জনগণের উদ্ধৃতি দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাদের সক্রিয়তা প্রকাশ করি। তো সে কারণে আমাদের একটা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, ইজ ইট ট্রু অর ইট ইজ ফলস। আন্তর্জাতিক কৌশলগত কারণে বাংলাদেশকে আগের চেয়েও বেশি সতর্ক থাকতে হবে মতামত তাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে উঠছে নানা প্রশ্ন। অঞ্চলটিতে বিপুল সেনা উপস্থিতি থাকা সত্ত্বেও জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে কেন নিরাপত্তা ঘাটতি, তা নিয়ে প্রশ্ন তুলছেন ভারতীয়রাই। কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল বন্দুকধারীরা, সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। এ ঘটনায় ভারতের গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। এর আগেও গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারা ভারত সফরে থাকার সময় অঞ্চলটিতে জঙ্গি হামলা হওয়ায় আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব। মালিকানা নিয়ে পাকিস্তানের সাথে দ্বন্দ্বের জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরেই রয়েছে ব্যাপক সেনা উপস্থিতি। নয়াদিল্লি প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও ধারণা করা হয় কাশ্মীরে এখন সামরিক, আধা সামরিক সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 3.5 লাখ সদস্যের উপস্থিতি রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সেনা মোতায়েন অঞ্চলের একটি এই কাশ্মীর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ব্যাপক জনপ্রিয় কাশ্মীরের পেহেলগামে প্রতিদিনই থাকে পর্যটকদের ভিড়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য, হামলার সময়ও এলাকাটিতে ছিল প্রায় 2000 দর্শনার্থী। অথচ এমন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত নিরাপত্তা। অভিযোগ, হামলার সময় আশপাশে সেনা তো দূরের কথা, ছিল না একজন পুলিশ সদস্য। বলা হচ্ছে প্রত্যেক পর্যটকের জাত ধর্ম নিশ্চিত হওয়ার পর কিলিং মিশন চালিয়েছে হামলাকারীরা। পরে কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে এলাকা ছাড়ে তারা। এমন পরিস্থিতিতে এ ঘটনায় ভারত সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আলোচিত রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি ও নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এতক্ষণ সময় লেগেছে,
বেছে 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 পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। वहाँ पर एक पुलिस वाला नहीं है। পেহেলগাম এমন একটি জায়গা যেখানে সবসময়ই প্রচুর পর্যটক থাকে, সেখানে একজনও পুলিশ ছিল না। কুইক রিয়াকশন টিমের ঘটনাস্থলে পৌঁছাতে লাগলো 1 ঘন্টা। তারা ধর্ম নিশ্চিত হয়ে তারপর হত্যা করেছে। হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে। যদি তাই হয়, তারা কিভাবে সীমান্ত পার হলো? এর জন্য কে দায়ী? हरामजादों ने কাশ্মীরের এই হামলাকে বিজেপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। আলোচনা হচ্ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও। কেউ কেউ আঙুল তুলছেন ভারত সরকারের দিকেই, আবার অনেকেই দেশটির গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারত সফরকালে আগেও এমন হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের ঠিক একদিন আগে অনন্তনাগ জেলায় হত্যা করা হয়েছিল 36 শিখকে। এর 2 বছর পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে, তখন কালুচকে জঙ্গি হামলায় প্রাণ যায় কমপক্ষে 23 জনের। আর এবার হামলার সময়ও ভারতে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কেন মার্কিন প্রতিনিধিদের সফরের সময় অস্থিতিশীল হয়ে ওঠে কাশ্মীর, তা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির বিষয়টি স্বীকার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার ডাকা সর্বদলীয় বৈঠকে এই স্বীকারোক্তি দেয় বিজেপি। বিরোধী নেতাদের প্রশ্ন ছিল, পেহেলগামে এত বড় হামলার ঘটনা গোয়েন্দাদের চোখ ফাঁকি দিল কিভাবে? সেই সাথে ঘটনাস্থলে একজন নিরাপত্তারক্ষীও কেন ছিলেন না, সেই প্রশ্ন তোলা হয়। বিরোধী নেতাদের প্রশ্ন বানিয়ে নিজেদের গাফিলতি ও ব্যর্থতা মেনে নেয় কেন্দ্রীয় সরকার। তবে বলা হয়, প্রশাসনকে না জানিয়ে স্থানীয় ট্যুর অপারেটররা ওই রুট খুলে দিয়েছিল। সন্ত্রাসীরা সেই সুযোগই নিয়েছে। সরকার জানায়, প্রতি বছর জুন মাসে অমরনাথ যাত্রার আগে পেহেলগামের রুট পর্যটকদের জন্য খোলা হয়, কিন্তু এবার স্থানীয় ট্যুর অপারেটররা 20 এপ্রিল থেকেই সরকারের অজান্তে তা খুলে দেয়। ফলে প্রশাসন নিরাপত্তা বাহিনী মোতায়েনের সুযোগ পায়নি। ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে স্থানীয় সময়ে দুপুরে রোমে পৌঁছালে ডক্টর ইউনূসকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:15টায় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার স্থানীয় সময় সকাল 9:30টায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন ডক্টর ইউনূস। রোববার বাংলাদেশ সময় দুপুর 12টায় দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে ডক্টর ইউনূসের দেশে পৌঁছানোর কথা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলাতক ফ্যাসিস্টদের কণ্ঠস্বর শুনতে পাওয়া যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আন্দোলনে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাইয়ের অপারেশনের জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করে শুক্রবার বিকেলে কথা বলেন তিনি। অভিযোগ করেন, ফ্যাসিবাদের অনেকেই এখনও গ্রেফতারের আওতার বাইরে। মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে, সেই বিচারকরাই ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা। আয়োজনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আজকে একদিনে হয়নি। গত 16 বছর তারা রক্তচক্ষু দেখিয়ে সবাইকে জিম্মি করে রাজনীতি করেছে। আমরা বরাবরই দেখেছি, এই রাজনৈতিক দল বলতে রাজনৈতিক দল ছিল না। এরা রাজনীতির চর্চা করে নাই। এরা সবসময় রক্তচক্ষু দেখিয়ে মানুষকে জিম্মি করে দেশের ক্ষমতায় বারবার থাকার চেষ্টা করেছে, এবং গত 16-17 বছর সেভাবেই ছিল। যাদের কারণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তারা কেন আজও ধরাছোঁয়ার বাইরে? যারা প্রতিষ্ঠান ভেঙে দিয়ে গেছে, যারা ফ্যাসিবাদকে চিরস্থায়িত্ব দান করার জন্য নিজের উপর অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বকে শেখ হাসিনার পক্ষে যারা কাজ করে গেছেন, তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি? জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের হত্যার বিচার না করে ভিন্ন কিছু ভাবলে এ রক্তের দায় অন্তর্বর্তীকালীন সরকারকে বয়ে বেড়াতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
জুলাই পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার বিচার ও এর সাথে জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শহীদের সমাবেশে এ মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে ফেরত না দেয়া পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না বলেও হুঁশিয়ারি দেন সার্জিস আলম। বলেন, ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় তাহলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এ সময় ইনকিলাব মঞ্চ থেকে 4 দফা দাবি জানানো হয়, যেখানে সরকারকে আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার শুরু করতে তাগিদ দেওয়া হয়েছে। নিষিদ্ধ করতে হবে, তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে, পায় তারা দেখাচ্ছে। তারা আমাদেরকে শোনায় যে বহির্বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে। বিগত 16 বছরে যখন পিলখানায় হত্যাকাণ্ড হয়, যখন শাপলায় হত্যাকাণ্ড হয়, যখন শাহবাগে, যাত্রাবাড়িতে, শনি রাখায়, উত্তরে হত্যাকাণ্ড হয়, তখন এই বহির্বিশ্ব কোথায় ছিল? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে বিচার করা ও গণপরিষদ নির্বাচন দেওয়া সহ নানা দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। চান্দনা চৌরাস্তা এনসিপির গাজীপুর মহানগর শাখা এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গিয়ে শেষ হয়। এ সময় এনসিপি নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের চালানো গণহত্যার পর তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, বরং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিচার নিশ্চিত করতে হবে। এছাড়াও যারা সংস্কারের আগে নির্বাচন চায় তাদের কাছে এই দেশ নিরাপদ না বলে মন্তব্য করার পাশাপাশি দ্রুত গণপরিষদ নির্বাচন চান তারা। অভিনব কায়দায় আনা স্বর্ণসহ হজরত শাহজালাল ও সিলেট ওসমানী বিমানবন্দর থেকে 2 যাত্রীকে আটক করা হয়েছে। আন্ডারওয়্যারের মধ্যে স্বর্ণের প্রলেপ দিয়ে সেগুলো লুকিয়ে রেখেছিল তারা। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ প্রায় 3 কেজি। দুবাই থেকে একই ফ্লাইটে একজন সিলেট এবং অন্যজন ঢাকায় আসছিলেন। একজনকে সিলেট, অপরজনকে ঢাকায় আটক করা হয়, তবে দুজনই সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা। পরনের অন্তর্বাস থেকে শুরু করে গেঞ্জি ও বাকি পোশাকে বিশেষ কায়দায় দেয়া ছিল স্বর্ণের প্রলেপ। সাধারণ চোখে বিষয়টি বোঝার উপায় নেই। স্বর্ণ গলিয়ে সেগুলো ওই পোশাকে লেপে দেয়া হয়েছিল। স্ক্যানারে পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসেন মোহাম্মদ শাহজাহান। তাকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে আটক করা হয়। পরে গ্রিন চ্যানেলে নিয়ে তার শরীর তল্লাশি করা হয়। পরিধানে থাকা 5টি আন্ডারওয়্যার, একটি ফুল প্যান্ট ও 3টি সেন্ডো গেঞ্জির ভেতরে বিশেষ কায়দায় স্বর্ণ নিয়ে আসেন তিনি। স্বর্ণের প্রলেপ ছিল পোশাকগুলোতে, যার ওজন প্রায় 2 কেজি। এয়ারপোর্ট আসার আগে তারা আরও 3-4 মানুষ আমার রিসিভ করিয়া তারা নিয়ে গেছে অন্য এক রুমে নিয়ে কয় যে এই ড্রেসগুলো ফরক। আমি তো জানি না যেগুলোর ভিতরে স্বর্ণ আছে করে। আমি তো ভাবছি যে গেঞ্জি, ওইটা ভাবি আমি আমার পরে আইছি। পরে ওই যাত্রীকে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। সকালে একই ঘটনা ঘটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানকার আটককৃত ব্যক্তির নাম আলিমুদ্দিন। বিমানবন্দর কাস্টমস জানায়, আলিমুদ্দিনও একই বিমানে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা। বিমানটি সিলেটে অবতরণের পর তাকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনেন কাস্টমস ও এনএসআই সদস্যরা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তার পোশাকে গলিয়ে স্বর্ণ আনার বিষয়টি ধরা পড়ে। আলিমের পরনে থাকা 4টি আন্ডারওয়্যার, 2টি গেঞ্জি, একটি শার্ট, প্যান্ট সহ 8টি কাপড় জব্দ করা হয়। দুবাই থেকে এই ফ্লাইট আসার আগেই আমরা এই যাত্রীর ছবি পাই এবং তার কাছে এইভাবে লেমিনেটিং করা, তার পোশাকের ভিতরে স্বর্ণ লেমিনেটিং করা, এইভাবে আমরা একটা মেসেজ পাই। সাথে সাথে আমরা তার সন্দেহ করি, তার পোশাক খুলে আমরা ওয়েট নেই, প্রাথমিকভাবে দেখি যে হ্যাঁ এটা সন্দেহজনক এবং আমাদের তার ইনফরমেশন রাইট। একই কায়দায় স্বর্ণ আনা এই 2 জনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আলাদাভাবে আটক করা হয়, জানায় বিমানবন্দর কাস্টমস। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের রাজমিরিগঞ্জে পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। সকালে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বিরাজ করছে উত্তেজনা।
বৃদ্ধ থেকে যুবক তরুণ আছে কিশোররাও, সবার হাতেই টেটা বল্লম সহ দেশীয় সব অস্ত্র। প্রতিপক্ষের হামলা ঠেকানোর জন্য টিনের চালও সঙ্গে নিয়েছেন কেউ কেউ। এভাবেই হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার নোয়াগড় এলাকায় তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ। স্থানীয়রা জানান, প্রতি বছরই জমি, পুকুর ও ডুবা ইজারা দেয় গ্রাম পঞ্চায়েত সমিতি। তহবিলে থাকে মোটা টাকা। গ্রামের শাহজাহান মেম্বারের কাছেই ছিল সমিতির নিয়ন্ত্রণ। সম্প্রতি তাতে বাধা দেয় লতিফুর মেম্বার ও তার অনুসারীরা। এ নিয়ে দেখা দেয় বিরোধ। সকালে প্রায় 2 ঘন্টা চলে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত হয় অর্ধশতাধিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়াঝাটি মারামারি লাগিয়ে আছে একটা করে। এই আজকের ঘটনাটা ওইটাকে কেন্দ্র করেই ঘটনা, সমিতির ঘর দখলকে কেন্দ্র। শেষমেশ পুলিশ যাওয়াতে ওরা নিয়ন্ত্রণে আসছে। কিছু লোক মারামারি করে একটু আহত হয়েছে, হসপিটালে গেছে, বিভিন্ন হসপিটালে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন হলে বোঝা যাবে নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা। এতেই কমিশনের অ্যাসিড টেস্ট হবে, এমনটাই বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় শফিকুর রহমান বলেন, জামায়াত আগামীতে এমন একটি বাংলাদেশ চায় যেখানে কোনো জুলুম নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা, জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। 3 মের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া প্রস্তাব বাতিল না করলে নতুন কর্মসূচির ঘোষণা করবে হেফাজতে ইসলাম। নারায়ণগঞ্জে একথা বলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। বিকেলে চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর হেফাজতে ইসলাম আয়োজিত গণজমায়েত প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। মামুনুল বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা ইসলাম বিরোধী, তাই বাতিল করতে হবে এই প্রস্তাব ও কমিশন। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জামায়াতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় ফ্যাসিবাদ আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করার আহ্বান জানান তারা। আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের আয়োজনে শনিবার অনুষ্ঠিতব্য মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন শীর্ষক সংহতি সমাবেশ বাতিল করা হয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগের সহযোগী ও সমর্থকদের বাধায় এই আয়োজন বাতিল করা হয়েছে বলে দাবি করেন আয়োজকরা। তবে শনিবার সকাল 9টা থেকে রাজধানীর গোলাপবাগ মাঠে সংহতি সমাবেশের আয়োজন করেছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। উদ্বোধন হলো শিশুদের ইনডোর প্লেগ্রাউন্ড ফান প্যারাডাইস। শুক্রবার বিকেলে বিশিষ্টজনদের উপস্থিতিতে শুরু হয় এর কার্যক্রম। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে এটি। তবে ছুটির সকাল থেকে রাত পর্যন্ত ফান প্যারাডাইসে খেলতে পারবে শিশুরা। চমৎকার এমন আয়োজনে উচ্ছ্বসিত অভিভাবকরা। উদ্যোক্তারা জানান, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করবে এই প্লেগ্রাউন্ড। এ যেন শিশুদের এক আপন ভুবন। কেউ মেতেছে স্লাইড গেমে, কেউ খেলছে ভিডিও গেম, কেউ বা ব্যস্ত লাফালাফিতে। নিজেদের মতো করে আনন্দে আত্মহারা সবাই। স্লাইডে খেলেছি, জাম্পিংয়ে খেলেছি, অনেক মজা লেগেছে। স্লাইডে চড়ছি, ট্র্যাম্পোলিনে, আবার লেগো দিয়েও খেলছি। আমি একটা টাওয়ার বানাইতেছিলাম কিন্তু ভেঙে গেছে। পরিবেশটা খুব ভালো, না আমার খুব ভালো লেগেছে। এখানে আমি আমার অনেক ফ্রেন্ডকে পেয়েছি। বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে চালু হওয়া ফান প্যারাডাইস শিশুদের জন্য এক
অনন্য ইনডোর প্লেগ্রাউন্ড। অভিভাবকরা বলছেন খেলার এমন সুযোগ পেয়ে ডিভাইস থেকে দূরে থাকবে শিশুরা। শারীরিক ও মানসিক বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলছেন তারা। এই জায়গাতে এত মজা করে, আসলে আমার নাতি যেতেই চায় না। আমার খুব ভালো লাগছে। তো এরকম আরও সব জায়গায় হওয়া উচিত। বাচ্চাদের রিফ্রেশমেন্ট, আউটসাইড খুব একটা ডেঞ্জারাস, বাট এখানে আমরা সেফ ফিল করি। এই ধরনের প্লেয়িং জোন থাকলে সুবিধাটা কি হয়, মোবাইল থেকে কিছুটা সময় হলো ডিটাচ থাকা যায়, টিভি থেকে ডিটাচ থাকা যায়। এটাই হচ্ছে গিয়ে এই প্লেয়িং জোনের সবচেয়ে বড় বেনিফিট। ওরা অনেক মজা করছে, যে অনেক ভালো একটা প্লেস, যে মানে বাচ্চারা মনের মতো করে খেলতে পারছে, ফ্রিডম আছে, অনেক অনেক টাইপের খেলনা আছে, ভালো লাগছে। ইনডোরে প্লে জোন হওয়াতে ওরা আসলে বিকালবেলাটা খেলার জন্য খুব আঁকু করে, তো এখন আসলে এটা হওয়াতে এখানে এসে অনেক এনজয় করতে পারতেছে। 25 টাকা করে একটি কয়েন পারচেজ আর অ্যাক্টিভিটি চার্জগুলো ফ্রি, আনলিমিটেড। শিশুদের খেলার জায়গার ঠিক পাশেই অভিভাবকদের আড্ডার স্থান। নির্দিষ্ট প্রবেশ মূল্য দিয়ে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত খেলায় অংশ নেওয়া যাবে। তবে শুক্র আর শনিবার ফান প্যারাডাইসের প্রবেশদ্বার খুলবে সকালে। আর্কেড জোন, 3D গেম অ্যান্ড PS5, যেটা হচ্ছে অ্যাডাল্ট কিডসরাও খেলতে পারবে। স্কুলের বাইরেও কিছু শিক্ষা, যেগুলো আমরা নর্মাল প্রথাগত স্কুলে শেখানো হয় না, তো সেগুলো আমরা এখানে শেখাচ্ছি। প্লাস হচ্ছে আমাদের এখানে ট্র্যাম্পলিন আছে, বিভিন্ন ধরনের আর্কেড গেম আছে। প্রথম 2 সপ্তাহে বিশেষ মূল্য ছাড়ে প্রবেশ করা যাবে ফান প্যারাডাইসে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শেষ কবে চিঠি লিখেছেন? শহুরের জীবনে কি কখনো সুযোগ মিলেছে পত্র মিতালির? প্রযুক্তির দাপটে যখন হলুদ খাম আর লাল ডাক বাক্সের প্রয়োজন রীতিমতো ফুরিয়েছে, তখন রাজধানীর বুকে একদল স্বপ্নবাজ তরুণ একই ছাদের নিচে জড়ো করেছে শত শত আবেগ আর স্মৃতি। সহকর্মী শাকিল হাসান সাক্ষী হয়েছিলেন চিঠি উৎসবের, তিনি জানাচ্ছেন বিস্তারিত। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। কবি হেলাল হাফিজের এই অভিব্যক্তি হাতে লেখা এক টুকরো কাগজের জন্য। একরাশ মন খারাপের মাঝে যেন চৌকোনা গোলাপ, তপ্ত দিনের শেষে এক পশলা স্বস্তির বৃষ্টি। চিঠি, ছোট্ট একটা শব্দে বন্দি শত সহস্র অনুভূতি। কিন্তু প্রযুক্তির এই যুগে হাতে লেখা চিঠি কি এখনো লেখে শহরবাসী? বর্তমান সময়ে আমরা এই চিঠি আদান প্রদান না করার ফলে আমাদের যে জেনারেশনটা, আমরা ইমোশনাল জিনিসটাকে হারিয়ে ফেলেছি। আমি একটা বন্ধুকে ওয়াদা করলাম যে আজকে তোর সাথে দেখা করব, 1 মাস পর তোর সাথে বেড়াতে যাব। সেটা কিন্তু আমি ডিলিট করে দিয়ে বন্ধুকে ফাঁকি দিতে পারি, কিন্তু চিঠি লিখলে কিন্তু আপনি সেটা পারবেন না। আপনি ওয়াদাও ধরে রাখতেছেন, আপনার রেকর্ড থেকে যাচ্ছে। বন্ধু, স্বজন আর দাপ্তরিক নানা ধরনের চিঠি লেখা হতো এককালে। কোনো চিঠিতে আনন্দ, প্রেম, কোনোটিতে বিরহ, কাতরতা, আবার কোনোটিতে রাজনৈতিক আলেখ্য। সময়ের সাথে চিঠির প্রয়োজন ফুরিয়েছে। পত্রলেখনের সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয়েছে চিঠি উৎসবের। একই ছাদের নিচে শত চিঠির সঙ্গে শত অনুভূতিরও ভাণ্ডার, যেখানে জায়গা পেয়েছে পুরনো দিনের স্মৃতি। এই যেমন 42 বছর আগে তুরস্ক থেকে শিরিনের কাছে লেখা রফিকের চিঠি। আমরা আগের চিঠিগুলো, নতুন চিঠি সবগুলো এক জায়গায় করে মানুষকে পড়ানো জন্যই মূলত এই জন্য আমরা চিঠি উৎসব নামটা দিয়েছি। বেশ কয়েকটা চিঠি পড়লাম, যেগুলো পড়ে অনেক চোখে পানিও চলে এসেছে আসলে, কারণ মানুষের মনে যেই আবেগ অনুভূতি তা চিঠির মাধ্যমে তুলে ধরা যেত, সেটা কি আমার আবার সেই স্মৃতিচারণটা হয়েছে। চিঠি এক বৈশ্বিক আবেগ, মাতৃভাষাতেই চিঠি লিখে আনন্দ। এই বিদেশিনী বাংলাকে আপন করে চালিয়ে যাচ্ছেন চর্চা। বাংলায় লেখা চিঠিগুলোতে তাই তার মুগ্ধতা। বাংলা ভাষা পৃথিবী অনন্ত মিষ্টি ভাষা, তাই আমি এখানে বাংলা ভাষা শিখেছি এবং আমি আজকে এখানে এসেছি। বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের 4 তলায় শুক্রবার বিকেল 3টায় শুরু হয় চিঠি উৎসব। শনিবারও চলবে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। তৃতীয়বারের মতো চিঠি উৎসব আয়োজন করেছে সামাজিক সংগঠন হিমু পরিবহন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
তামিম, রিয়াদ সহ অন্যান্য ক্রিকেটারদের আপত্তিতে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা 1 বছর পিছিয়েছে বিসিবি। দেশে গত কয়েক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় হতাশ হয়ে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটাররা। সভা শেষে তামিম ক্ষোভ প্রকাশ করেন ডিপিএলে ফিক্সিং ইস্যুতে দুজন ক্রিকেটারকে প্রকাশ্যে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের জেরার ঘটনায়। 6 ঘন্টার লম্বা বৈঠক। দুপুর 12টা থেকে যে বৈঠক চলেছে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথমে ক্রিকেটাররা নিজেরা মিটিং করেছেন। জুম্মার নামাজের পর যুক্ত হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। ক্রিকেটের সবশেষ কয়েক মাসের ঘটনা নিয়ে সভাপতির সঙ্গে বসেছিলেন ক্রিকেটাররা। আলোচনার টপিকে সবচেয়ে বড় ঘটনা তাওহিদ হৃদয়। আম্পায়ারের সাথে অসদাচরণ করে 2 ম্যাচ নিষিদ্ধ হন হৃদয়। 1 ম্যাচ নিষেধাজ্ঞার পর ম্যাচ খেলেন এই ডানহাতি। পরে সেই হৃদয়কে আবারও নিষিদ্ধ করা হয় একই ঘটনার জন্য। তামিম ইকবালের কাছে পুরো ঘটনা হাস্যকর ছাড়া আর কিছুই না। 2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, এটা একটা আসলে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, 2টা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন? গুলশান ক্রিকেট ক্লাব আর শাইনপুকুরের ম্যাচে ফিক্সিং ইস্যুতে দুজন ক্রিকেটারকে ভরা মজলিসে জেরা করে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা। কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক। কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোঁটাও হ্যাপি ছিলাম না। শুধু তাই না, বিপিএলের সময় কজন ক্রিকেটারের বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগ আসে। সেটা নিয়েও ক্ষুব্ধ তামিম। কি করে অভিযুক্ত হওয়ার আগেই কাউকে দোষী সাব্যস্ত করা যায়? বিপিএলেও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। মিটিং শেষে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। জানা গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে পারবেন মোহামেডান ক্যাপ্টেন। এখানে সবাই একসাথে হয়েছি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এখানেই শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।